চলো শুরু করা যাক। আজকে আমরা যে ভার্ব নিয়ে পড়বো, প্রথম যে ভার্বটা সেটা কজিটিভ ভার্ব। অর্থাৎ কজিটিভ ভার্ব কি, কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা ধারণা করব। কজিটিভ ভার্ব কি? কজ মানে কি? কজ মানে কিন্তু কারণ। অর্থাৎ যে ভার্ব কারণ ঘটায়, কিছু কারণের পিছনে বা কিছু কারোর দ্বারা কিছুভাবে আমরা যখন কোনো কাজ করি বা করাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ভার্বগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। সাধারণ ডু ভার্বের সাথে এই ডু ভার্বগুলির একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি আমরা উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন আমি খাই, আমি খাই ইংরেজি কি? আই ইট। এর বাংলা কি? আমি খাই। এবার আমি নিজে খেলে ইট নামক ডু ভার্বটি ব্যবহার করছি, যেটি একটি ফাইনাইট ভার্ব এবং এটি একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব, কারণ এখানে অবজেক্ট নেই। কিন্তু এবার এই ভার্বটি যদি আমি ব্যবহার করি অন্য সেন্সে, অর্থাৎ আমি কাউকে খাওয়াই, এক্ষেত্রে আমি কাউকে খাওয়ানোর কাজটা করছি, সেক্ষেত্রে যে আমি ভার্বটা ব্যবহার করবো সেই ভার্বটা কি হবে? আই ফিড। আই ফিড। ফিড মানে হচ্ছে কাউকে কাউকে খাওয়ানো। ওকে, তো এই যে ফিড নামক যে ভার্বটি আমি পেলাম, সেটি কিন্তু ফাইনাইট ভার্ব, সেটিও কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু এটা কোন স্টাইলের বা কোন গ্রুপের? না, পজিটিভ ভার্বের গ্রুপে। তো পজিটিভ ভার্বগুলোর মূল বৈশিষ্ট্যই হলো যে এই ভার্বগুলো শুধুমাত্র কাউকে কিছু করায় বা কাউকে দিয়ে কিছু করানো হয়, এই সেন্সে কিন্তু আমরা এই পজিটিভ ভার্বগুলো কিন্তু ব্যবহার করি। এবং কিছু পজিটিভ ভার্ব আছে যেগুলো কিন্তু আমরা একটু দেখে নিই। দেখো, আমি এখানে একটি চার্ট লিখেছি, চার্টে আমি কিছু পজিটিভ ভার্ব এবং সাধারণ ভার্ব সম্বন্ধে কিছু পার্থক্য করার চেষ্টা করেছি। তো সাধারণ ভাবের মধ্যে প্রথমে দেখো একটা লেখা আছে ইট। ইট মানে কি? নিজে খাওয়া। অর্থাৎ আমি যদি কোনো ভাত খাই, যেমন আমি খাই, আই ইট, কিন্তু আমি যদি কাউকে খাইয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা ইট ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করবো কিন্তু ফিড, অর্থাৎ কাউকে খাওয়ানো। যেমন মা তার সন্তানকে খাওয়ায়, তাহলে মাদার ফিডস হার চাইল্ড। এমন ক্ষেত্রে কিন্তু আমরা ফিড কথা ব্যবহার করি। ফিডতে কিন্তু এসে ফিডিং বোতল বা ফিডার, যে শব্দগুলোর সাথে আমরা আগে পরিচিত হয়েছি। দ্বিতীয়টা হচ্ছে লার্ন। লার্ন মানে কি? নিজে শেখা। অর্থাৎ আমি কারো কাছ থেকে কিছু শিখছি, সেক্ষেত্রে কিন্তু লার্ন। কিন্তু এবার আমি যদি কাউকে শেখাই বা শেখাচ্ছি, সেক্ষেত্রে যে ভাবটা করব সেটা কিন্তু হবে টিচ। টিচ মানে কি হচ্ছে কি? কাউকে শেখানো। টিচ মানে কাউকে শেখানো। সি মানে কি? সি মানে কিন্তু দেখা। সি মানে দেখা। সি মানে কি? নিজে দেখা। আই সি এ বার্ড। আমি নিজে দেখছি, সেক্ষেত্রে আই সি ব্যবহার করি। কিন্তু আমি যদি কাউকে দেখতে বলি, দেখো বা দেখাই কিছু, এই দেখো কিছু, সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করবো শো। শো মানে কি? দেখানো। অর্থাৎ বলে না, শো চলছে একটা সামথিং, কোনো মিউজিক্যাল শো, ইনস্ট্রুমেন্ট শো বা কোনো ম্যাজিক শো চলছে। শো মানে কিছু দেখানো বা প্রেজেন্টেশন দেওয়া। আর 4 নম্বর হচ্ছে রাইজ মানে কি? নিজে ওঠা। অর্থাৎ ঘুম থেকে ওঠা বা কোনো জায়গা থেকে ওঠা, সেটা কিন্তু রাইজ। এবং রেইজ। রেইজ মানে কিন্তু কাউকে তোলা। অর্থাৎ কাউকে তোলা বলতে আমি হাত তোলা বা কাউকে, কোনো ব্যক্তিকে আমি বসে আছে তাকে আমি তুলছি, সেক্ষেত্রে কিন্তু আমরা রেইজ নামক ভাবটি ব্যবহার করি। অর্থাৎ কাউকে তোলা বা কিছু তোলা, কাউকে বা কিছু তোলা। নেক্সট হচ্ছে রিমেম্বার। রিমেম্বার মানে কিন্তু মনে করা। রিমেম্বার মানে মনে করা। অর্থাৎ আমি কিছু মনে করছি, আমি এটা কোনো ঘটনা মনে করছি বা কোনো জিনিস ভাবছি, সেক্ষেত্রে কিন্তু আমরা রিমেম্বার কথা ব্যবহার করবো। আই ক্যান রিমেম্বার মাই পাস্ট মেমোরি, এমন। কিন্তু আমি যখন কাউকে বলবো তুমি এটা মনে করো, সেক্ষেত্রে কিন্তু আমরা রিমেম্বার ভাবটি ব্যবহার করবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করবো রিমাইন্ড, অর্থাৎ কাউকে মনে করতে বলা। মনে করতে বলা। রিমাইন্ড ইউর পাস্ট মেমোরি, আমি কাউকে আদেশ করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা রিমাইন্ড শব্দটি কিন্তু ব্যবহার করবো। নো মানে কি? জানা। অর্থাৎ আমি কিছু জানছি, কিছু জানার জন্য কিছু করছি বা করছি, সেক্ষেত্রে কিন্তু জানা অর্থে নিজে করা, সব কিন্তু নিজে করা, সেক্ষেত্রে কিন্তু আমরা জানা অর্থে কিন্তু আমরা নো ভার্ব ব্যবহার করি। আমি জানি, তুমি জানো, সে জানে, এমন ক্ষেত্রে কিন্তু আই নো। কিন্তু এটাই যখন বলবো যে কাউকে আমি জানাচ্ছি, কোনো ঘটনা বা তথ্য কাউকে আমি জানাচ্ছি, সেখানে কিন্তু আমরা জানা শব্দ কিন্তু আমরা নো ব্যবহার করবো না, সেখানে কিন্তু আমরা ইনফর্ম কথা ব্যবহার করবো, যার বাংলা মানে হচ্ছে জানানো। তো জানা আর জানানোর মধ্যে কিন্তু পার্থক্য এটাই। 7 নম্বর যেটা আছে পড়ে যাওয়া, অর্থাৎ নিজে পড়ে যাওয়া, সেটা কি হচ্ছে? ফল।
নিচে কোনো ব্যক্তি পড়ে গেল বা কোনো কর্তা মানে যে কোনো বস্তু পড়ে গেল, সে কিন্তু ফল হলো। ওকে, কিন্তু আমি যদি কোনো কিছু পড়তে সাহায্য করি বা আমি কোনো পড়ার কারণ ঘটাই, যেমন গাছ কেটে ফেলা, গাছ কাটা ইংরেজি কি? ফেল। এফি ডবল এল মানে কিন্তু গাছ কাটা। ফেলটা কিন্তু আবার ফলের পাস্ট ফর্ম, সেখান থেকে কিন্তু ফেলটা আবার মূল ফর্ম কিন্তু এসে ফেল মানে কি হচ্ছে? কাটা বা ফেলে দেওয়া। তো যে গাছ কাটে তাকে কিন্তু ফেলার বলে, সে গাছ কাটাকে কি বলে? ফেলার। FELLER, ফেলার মানে কি? কাঠুরে। ফেলার মানে কিন্তু কাঠুরে। তো যাক আমরা এটা বুঝতে পারলাম ফল এবং ফেলের মধ্যে ডিফারেন্সটা কি। তো লাই মানে কি? নেক্সট যেটা ছিল লাই মানে কি? নিজে শোয়া, অর্থাৎ নিজে যখন আমি কোথাও শুচ্ছি সেক্ষেত্রে কিন্তু লাই শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি। লাই মানে কিন্তু আবার মিথ্যে কথা হয়। তো আমরা কনফিউজ যে ভার্ব আছে সেই ভার্বে যখন পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো। এখন আমরা পজিটিভ ভার্ব সম্বন্ধে বিষয়টা জানি। তো কাউকে যখন আমি শোয়াচ্ছি, অর্থাৎ মা তার সন্তানকে শোয়ায়, প্রেজেন্ট টেন্স হলে লে এবং এর পাস্ট টেন্স হলে লেইট। মাকে তাই শুয়েছিল, মা তার বাচ্চাকে শুয়েছিল, মা তার বাচ্চাকে শোয়াবে, লাই, উইল লাই বা শ্যাল লাই, যে ব্যাপারটা করি সেক্ষেত্রে কিন্তু কাউকে শোয়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা লে শব্দ ব্যবহার করব। ওকে, তো এই ছিল আমাদের কিন্তু সাধারণ ভাব, এবং এই ভার্বগুলো যেগুলো কিন্তু করছি এগুলো কিন্তু পজিটিভ ডু ভার্ব। ওকে, এছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আরো 2-3 রকমের কিন্তু পজিটিভ ভার্ব ব্যবহার করি। সেই ভার্বগুলো কি, সেই ভার্বের যে গঠন সেটা কি আমরা একটু দেখে নিই। আমি এখানে সাধারণ যে ডু ভার্বগুলোতে ব্যবহার করছিলাম সেটি বাদেও আরো কিছু স্টাইলিশ কিছু শব্দ বা কিছু ভার্ব আছে যে ভার্বটা কিন্তু খুব সুন্দর সুন্দর বাক্য রচনা করতে পারি, বাক্য তৈরি করতে পারি বা বলতে পারি। তো সেই ভার্বগুলোকে একটু দেখে নিই। মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প, এইগুলো কিন্তু সমস্তই কিন্তু আমাদের পজিটিভ ভার্বের মধ্যে পড়ে। অর্থাৎ এদের কিন্তু ব্যবহার করে আমরা কিন্তু পজিটিভ ভার্বের যে সেন্স সেটা কিন্তু আমরা ক্যারি করতে পারি। তো আমরা উদাহরণের সাথে দেখে নিই কিভাবে আমরা এদেরকে ব্যবহার করি। প্রথমত বলে রাখি, মেক, হ্যাভ এবং হেল্প এই তিনটে ভার্ব যখন আমরা বাক্যে ব্যবহার করব সেখানে কিন্তু আমরা অবজেক্টের পর কিন্তু কখনোই আমরা কোনো টু বসাবো না। কিন্তু গেটের ক্ষেত্রে বা লেটের ক্ষেত্রে গেটের সাথে আমরা টু ব্যবহার করি বা করতে হয়, এবং লেটের ক্ষেত্রে টু ব্যবহার করলেও হয় বা ব্যবহার না করলেও হয়। তো ব্যাপারটা কি দেখে নিই। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে একটি কাজ করাই। আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, এটাও কিন্তু আমি তাকে দিয়ে একটা কাজ করাই। এখানে কিন্তু এখানে ডান কিন্তু বসবে না। কেন বসবে না? আমরা যখন পজিটিভের উপর একটি মূল ভিডিও দেখব সেখানে আমি কিন্তু ডিটেলস আমি বলে দেবো কিভাবে পজিটিভে ব্যবহার করতে হয়, এবং ডিটেলস পজিটিভের স্ট্রাকচার বা গঠন সেখানে কিন্তু থাকবে। সেই ভিডিওতে কিন্তু অবশ্যই দেখতে হবে। ইউ লেট হিম প্লে বা টু প্লে ক্রিকেট, তুমি তাকে খেলার অনুমতি দিলে বা তুমি তাকে ক্রিকেট খেলার অনুমতি দিলে। হি গেটস মি টু মেক ফান, সে আমাকে দিয়ে মজা করায়। শি হেল্প মি সিং এ সং, সে আমাকে দিয়ে একটা গান করিয়েছিল। তো এইভাবে কিন্তু আমরা মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প এদের দিয়ে কিন্তু আমরা পজিটিভ ভার্বের যে সেন্স সেটা কিন্তু আমরা ক্যারি করতে পারি। এবার আমরা পড়বো রিফ্লেক্সিভ ভার্ব সম্বন্ধে। রিফ্লেক্সিভ ভার্বগুলো কি কি? আমরা যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি যখন কর্তা নিজের কাজ নিজেই করে, সেক্ষেত্রে আমরা যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফস, হোয়াটসেলফ, ইয়োরসেলফ বা ইয়োরসেলফ, হারসেলফ, ইটসেলফ, এই যে সেলফ বা সেলফ যুক্ত যখন প্রোনাউনগুলো বাক্যে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ওই সেলফ যুক্ত শব্দের ঠিক আগে যে ভাবটি থাকে, যে দুভাবটি থাকবে, সেই দুভাবটিকে কিন্তু আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো। অর্থাৎ এই যে সেলফ যুক্ত যে শব্দগুলো এখানে রিফ্লেক্সিভ যে প্রোনাউনগুলো কিন্তু এখানে বসেছে, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের জন্যই কিন্তু এই ভার্বগুলোকে আমরা কি বলবো? রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, যেমন হি কিলড হিমসেলফ, এখানে কিন্তু কিলটা কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব এবং হিমসেলফটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। তেমনি পরের যে উদাহরণটা আছে, দি গার্ল এনজয়েড হারসেলফ, এখানে এনজয়েডটা কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব এবং হারসেলফটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। শি absented herself from going to school, এই যে এখানে যে অ্যাবসেন্ট নামক যে অনুপস্থিত যে ভাবটা আছে সেই অনুপস্থিত ভাবটা কিন্তু এখানে রিফ্লেক্সিভ ভার্ব, এবং এই যে ঠিক তারপরে কিন্তু এই যে সেলফ যুক্ত যে প্রোনাউনটি বসেছে সেটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের ঠিক আগেই কিন্তু আমাদের যে ভাব থাকে সেইগুলোকে কিন্তু আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো।
এবার আমরা পড়ব রেসিপ্রোকাল ভার্ব নিয়ে। রেসিপ্রোকাল ভার্ব এটি জানতে গেলে আগে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন সম্বন্ধে জানতে হবে। তো সেটি কি? সেই শব্দটিকে কি ইচ আদার এবং ওয়ান আদার, অর্থাৎ বাক্যে যদি ইচ আদার এবং ওয়ান আদার এই রেসিপ্রোকাল প্রোনাউন যদি ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে ওই সাবজেক্টের পর, সেক্ষেত্রে ওই বাক্যের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পর যে ডুভাবটি থাকবে সেই ডুভাবটিকে কিন্তু আমরা রেসিপ্রোকাল ভার্ব বলবো। একটি উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা দেখে নিই। যেমন উই লাভ ইচ আদার, আমরা একে অন্যকে ভালোবাসি। সেক্ষেত্রে কিন্তু আমরা ইচ আদার নামক যে প্রোনাউনটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি কিন্তু রেসিপ্রোকাল, প্রোনাউন। ওকে, রেসিপ্রোকাল প্রোনাউন। এবং এই রেসিপ্রোকাল প্রোনাউনের ঠিক পূর্বে যে আমরা ডুভাবটা ব্যবহার করেছি, অর্থাৎ এই বাক্যে রেসিপ্রোকাল থাকার জন্য এখানে ব্যবহৃত যে ডুভাবটি, সেই ডুভাবটি কিন্তু আমরা রেসিপ্রোকাল ভার্ব নামে কিন্তু আমরা শিখতে পারবো বা জানতে পারবো। তো এরকম ভাবে যত জায়গায় আমরা ইচ আদার বা ওয়ান আদার দেখবো, সেখানে সমস্ত ডুভাব কিন্তু রেসিপ্রোকাল ভার্ব নামে পরিচিত হবে। এবার আমরা পড়বো ইমপার্সোনাল ভার্ব সম্বন্ধে। ইমপার্সোনাল ভার্ব কি, কখন ইমপার্সোনাল ভার্বগুলো আমরা ব্যবহার করি? ইমপার্সোনাল বলতে বোঝায় পার্সোনাল না, অর্থাৎ ব্যক্তিগত না, অর্থাৎ যে বাক্যে কোনো সাবজেক্ট নির্দিষ্ট না থাকলে আমরা যখন ইচ নিয়ে সেই সাবজেক্টের জায়গাটা পূরণ করার চেষ্টা করি, অর্থাৎ সাবজেক্টে কিন্তু সমস্যা মানে সব ক্ষেত্রে কিন্তু যখন আমরা কোনো বাক্যে সাবজেক্ট পাই না, কোন সাবজেক্ট বসাবো সেটা বুঝতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমরা ইচ নামক থার্ড পারসন সিঙ্গুলার ফর্মটা কিন্তু আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে ইচটা কিন্তু নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করতে পারে না, অর্থাৎ সেই ইটটা পার্সোনাল না, অর্থাৎ সেটি ইমপার্সোনাল হিসেবে কিন্তু কাজ করে। এই ইমপার্সোনালের ব্যবহারটি সবচেয়ে বেশি হয়ে থাকে প্রকৃতির ক্ষেত্রে। প্রকৃতির ক্ষেত্রে বলতে কি, বৃষ্টিপাত হওয়া, শিলাবৃষ্টি হওয়া বা তুষারপাত হওয়া, শিশির পড়া, এমন ক্ষেত্রে কিন্তু আমরা এই ইটের ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছি আমরা একটি কতগুলো আমরা উদাহরণ লিখেছি। বেসিক্যালি যে ইটের ব্যবহারটা হয় সেটা কি, ইট রেইনস। ইট রেইনস মানে কি, বৃষ্টি পড়ে। ইট স্নোজ মানে এখন কি হচ্ছে, স্নোইং হচ্ছে, অর্থাৎ তুষারপাত হচ্ছে। যদিও এটা মুডটা এখানে যে পারমিশন সেটা প্রেজেন্ট সিম্পল আছে, বাট এই রুটটা কিন্তু কন্টিনিউয়াস সেন্স হিসেবে করা যায়। ইট হেইলস মানে শিলাবৃষ্টি হচ্ছে। এবার দেখো এই করা কিন্তু কাকে নির্দেশ করছে, প্রকৃতিকে নির্দেশ করতে, অর্থাৎ প্রকৃতির কোনো কাজকে আমরা বর্ণনা করতে গেলে আমরা এই ইট দিয়ে শুরু করি। সেক্ষেত্রে এই যে ডুভারগুলো আমরা ব্যবহার করছি, এই ডুভারগুলো কিন্তু সমস্ত কিন্তু ইমপার্সোনাল ভার্ব। ওকে, কারণ ইমপার্সোনাল প্রোনাউনই একমাত্র ইমপার্সোনাল ভার্ব দিতে পারে। এবার দেখো ইটের পরে আমি অ্যাপিয়ার্স, হ্যাপেন, সিমস এই একটি ফরমেশন লিখেছি। এক্ষেত্রেও কিন্তু যে অ্যাপিয়ার্স, হ্যাপেন, সিমস এই যে শব্দগুলো ব্যবহার হয়েছে বা প্রুভ বা উইল প্রুভ এই যে ভার্বগুলো ব্যবহার হয়েছে, প্রত্যেকটা কিন্তু ইমপার্সোনাল ভার্ব, কারণ এদের পূর্বে একটি ইট নামক ইমপার্সোনাল প্রোনাউন আছে তাই। ওকে, দেখো এই যে ফরমেশনে লেখা আছে, এটা মনে হয় বা ঘটায় এমন সেন্সে প্রথম যে ফরমেশনটা সেটা হচ্ছে ইট প্লাস অ্যাপিয়ার্স, হ্যাপেন প্লাস সিম প্লাস দ্যাট, আবার নতুন করে সাবজেক্ট বা অবজেক্ট। ওকে, আর নেক্সট যে ফরমেশনটা আমরা বাক্যে দেখতে পাই সেটা হচ্ছে ইট সিমস, অ্যাপিয়ার্স, ট্রু বা উইল প্রুভ প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে আমরা উদাহরণের সাথে দেখে নিচ্ছি প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এই দুটো ফরমেশন কিন্তু আমরা প্রায় কিন্তু বাক্যে আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই জানবো যে এই ভার্বগুলো কিন্তু তখন ইমপার্সোনাল ভার্ব রূপে ব্যবহৃত হয়। তো আমরা এখন এই দুটি ফরমেশনের উপর কয়েকটি উদাহরণ দেখে নিই। দেখো আমি এখানে তিনটি উদাহরণ লিখেছি। উদাহরণটা কি, প্রথম যে উদাহরণটা সেটা হচ্ছে মনে হয় সে একজন ডাক্তার। এখানে কে মনে করছে, সেটি কিন্তু এখানে উল্লেখ নেই, তাই এখানে মনে হয় এর জন্য আমরা কোনো ব্যক্তিকে পাচ্ছি না বলে এখানে কিন্তু মনে হয় যে ভাবটি, তার জন্য কিন্তু আমরা এখানে যে একটা সাবজেক্ট নিয়ে আসবো, সেই সাবজেক্ট কিন্তু অবশ্যই একটি ইট আনতে হবে, অন্য কোনো সাবজেক্ট এখানে আমরা ব্যবহার করতে পারবো না। মনে হয় ছেলেটি অনাথ। এই বাক্যে দেখো কে মনে হয়, কার মনে হচ্ছে, কে বলছে সেটা কিন্তু কেউ কিন্তু বোঝাতে পারছে না, অর্থাৎ কোনো ব্যক্তি বা সাবজেক্ট, নির্দিষ্ট কোনো সাবজেক্টের কথা কিন্তু এখানে উল্লেখ নেই। তাই আমরা কিন্তু এখানে আমরা কি ব্যবহার করবো, এখানে কিন্তু আমরা মনে ব্যবহার করবো ইটের ব্যবহার। এই কাজ করা অর্থহীন প্রমাণ করে বা মনে হয়, এই কাজ করা অর্থহীন মনে হয়, কার মনে হয়,
এই বাক্যেও কিন্তু আমরা কোনো নির্দিষ্ট সাবজেক্ট বা কোনো ব্যক্তি, কোনো নাউন বা প্রোনাউনের কথা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না। তাই কিন্তু আমরা এখানে ইম্পার্সোনাল প্রোনাউন ইট ব্যবহার করব। তো বাক্যগুলো যদি ইংলিশে লিখি তাহলে কেমন হবে? মনে হয়, তাহলে মনে হয় এটা কি? ইট সিমস। ইট সিমস। এবার এটা কোন ফাংশন হবে? এটা মনে হয় যে সে একজন ডাক্তার। যারা যে জন্য কি লিখবো? দ্যাট। এবার এই কথা বসাবো হি ইজ এ ডক্টর। মনে হয় ছেলেটি অনাথ। তাহলে মনে হয় ছেলেটি অনাথ বলতে এটাও কিন্তু আমরা কেমন করে বলবো? মনে হয় যে ছেলেটি অনাথ। মনে হয় তার ইংরেজি কি? ইট সিমস দ্যাট দ্য বয় ইজ অরফ্যান। এই কাজ করা অর্থহীন প্রমাণ করে বা মনে হয় এই কাজ করা। তো এই কাজ করা মানে কি? এই কাজ করা এটা কিন্তু পরের বাক্যে, এখানে প্রমাণ করে বা মনে হয় এটা কিন্তু আমাকে আগে বসাতে হবে, কারণ এখানে মূল এমফাসিস দিচ্ছে। তো প্রমাণ করে বা মনে হয় এটা কি? তাহলে প্রমাণ করলে কি বলবো? ইট ইট প্রুভ। আমরা প্রুভ করতে পারি। বা ইট সিমস। ইট সিমস কি? অর্থহীন। এখানে কিন্তু আমরা দ্যাট ইউজ করবো না, এখানে যে কমপ্লিমেন্টটা সাবজেক্টিভ যে কমপ্লিমেন্ট সেটা ব্যবহার করবো। তাহলে অর্থহীন মানে কি? অর্থহীন হলো মিনিংলেস টু ডু ইট। তো এই যে মিনিংলেস বললাম, এই যে মিনিংলেস আমরা কথাটা ব্যবহার করলাম, সেই মিনিংলেস কিন্তু আমরা এখানে সাবজেক্টিভ যে কমপ্লিমেন্ট সেটাকে ব্যবহার করেছি, এবং প্রুফ বা সিম এটা কিন্তু এখানে ইম্পার্সোনাল ভাবে কাজ করেছে। এবার আমরা শিখব প্রিপজিশনাল ভার্ব। প্রিপজিশনাল ভার্ব কি? প্রিপজিশনাল ভার্বের ব্যবহারটা কিভাবে হয় সেটা সম্পর্কে আমরা এবার জানবো। প্রিপজিশনাল ভার্ব কি সেটা দেখো। প্রিপজিশনাল ভার্ব হলো যখন কোনো ডু ভার্বের সাথে, অর্থাৎ সেই ডু ভার্বটি কিন্তু অবশ্যই ইন্ট্রানজিটিভ হতে হবে। কেন ইন্ট্রানজিটিভ হতে হবে? কারণ ডু ভার্বের ঠিক পরেই যদি অবজেক্ট থাকে তখন ডু ভার্বটি হয় ট্রানজিটিভ, কিন্তু ডু ভার্বটি ঠিক পরে যদি অবজেক্ট না থাকে সেখানে কিন্তু আমরা সেই ডু ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি না। কারণ প্রিপজিশনাল যে ভার্বগুলো তৈরি হয় সেই ভার্বগুলো ঠিক ডু ভার্বের ঠিক পরে কিন্তু একটা প্রিপজিশন বসে যায়, ফলে সেখানে অবজেক্ট বসার কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভার্বগুলোকে সবসময় ইন্ট্রানজিটিভ ভার্ব বলি। অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বের সাথে যখন প্রিপজিশন যুক্ত হয় তখন এই ফ্রেজাল প্রিপজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আমরা কিন্তু বলতে পারি। সেই ভার্বগুলোকে আমরা এই ভার্ব নামে চিনব। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, একটা ইন্ট্রানজিটিভ ভার্ব লিখেছি লুক। এখানে লুক কেন ইন্ট্রানজিটিভ? কারণ দেখো লুকের পরে কিন্তু কাউকে যে অবজেক্টিভ কোনো ব্যক্তি বা কোনো বস্তুর কথা কিন্তু লেখা নেই এখানে, কিন্তু সেখানে কিন্তু উল্লেখ নেই, কিন্তু লুকের পরে সরাসরি কে বসেছে? একটি প্রিপজিশন বসেছে। এবার লুকের বাংলা কি? লুকের বাংলা কিন্তু দেখো। দেখো কাউকে দেখতে বলা আদেশমূলক বাক্যে ব্যবহৃত হয় লুক। লুকের ঠিক পরে দেখো যে ইনটুর প্রিপজিশনটা কি, যে বাংলা সেটা কি? ভিতরে, ভিতরের দিকে। তো দুটো আলাদা আলাদা মানে এই ভার্বের অর্থ এবং প্রিপজিশন অর্থ যখন ভিন্ন থাকে এবং সেটাকে যখন একসাথে যুক্ত করে নতুন একটি অর্থ প্রকাশ করা হয় তখন সেই ভার্বগুলোকে দিয়ে আমরা প্রিপজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলবো। তো এই ভার্বটির আক্ষরিক অর্থ কি হবে? তদরা। আক্ষরিক অর্থ হবে তদন্ত করা, অর্থাৎ ভিতরের দিকে দেখো। কোনো কিছু ভিতরের দিকে দেখতে গেলে আমাদের কি হয়? আমরা গভীর থেকে কোনো বিষয়টা কিন্তু আত্মস্থ করতে পারি। অর্থাৎ লুক কিন্তু মানে হচ্ছে কোনো বিষয়, কোনো কেস তার ভিতরে প্রবেশ করে বিষয়টা সেখানে আমাদের জানার চেষ্টা করে। ওকে, কোনো কেস বা কোনো ঘটনা ঘটছে তার ভিতরে যাও, সেখান থেকে দেখো, সেখান থেকে দেখো, দেখলে কিন্তু আমরা ভিতরে সেই বিষয় সম্বন্ধে কিন্তু আমাদের পরিষ্কার হবে। তো আমরা যদি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো এইভাবে আলাদা আলাদা মানে করে পড়ার চেষ্টা করি আমরা কিন্তু সহজেই কিন্তু ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো মনে রাখতে পারবো। ওকে, এইভাবে কিন্তু শর্টকাট ব্যবহার করে কিন্তু আমরা আলাদা আলাদা মানে করে আমরা গ্রুপ ভার্ব মনে রাখতে পারি বা ফ্রেজাল ভার্ব বা প্রিপজিশনাল ভার্বগুলো মনে রাখতে পারি। আমরা যে ভার্বের ক্লাসিফিকেশন শুরু করেছিলাম পার্ট 1 এবং পার্ট 2, এবার পার্ট 2 যে ক্লাসটা আমরা শিখছি সেই ক্লাসে আজকে শেষ যে ভার্ব সম্বন্ধে আজকে জানবো সেই ভার্বটি হচ্ছে ইনফোনেটিভ ভার্ব। অর্থাৎ এই বাংলাটা হলো আরম্ভ সূচক, অর্থাৎ যে ভার্বগুলোর দ্বারা, যে ডু ভার্বগুলোর দ্বারা, অবশ্যই কিন্তু ডু ভার্ব হতে হবে, কিন্তু অন্য কোনো ভার্ব ব্যবহার করবো না।
যে বিভাগগুলোর দ্বারা আমরা কোনো কিছু, কোনো ব্যক্তি বা কোনো কিছু কাজের আরম্ভ, বিকাশ বা তার কোনো পরিণতি লাভ এমন কিছু সেন্স বা বাংলা মানে থাকলে ব্যবহার করে থাকি, সেই সমস্ত বিভাগগুলোকে কিন্তু আমরা বলতে পারি ইনকোহেটিভ ভার্ব বা আরম্ভ সূচক ক্রিয়া। দেখো আমি কতগুলো ভাব লিখেছি, এই ভাবগুলো কিন্তু আমরা ব্যবহার করি এই সেন্সে। কি কি ভাব? গেট, বিকাম, কাম, গো, গ্রো, টার্ন, ফল, রান। এই ভাবগুলো কিন্তু সাধারণত ইনকোহেটিভ সেন্সে কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এগুলো কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা রাইটিং ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ব্যবহার হয় এবং এই ভাবগুলোর ব্যবহার সঠিকভাবে যদি আমরা শিখতে পারি, আমরা সহজেই কিন্তু যে কোনো বাক্য লিখতে পারি। দেখো এবার একটি উদাহরণ দিয়েছি, সে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে। সে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে মানে সে এই বুড়ো হয়ে যাওয়াটা, তার বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে, তাই তো? বা বুড়ো হওয়ার যে বয়সটা, সেটাকে ওল্ড এজটাকে সে ক্যাচ করছে। তো আমি এটাকে অন্যভাবে কি করতে পারি? কি করতে পারি? দেখো, হি ইজ গেটিং, হি ইজ গেটিং ওল্ড। এই যে গেটিং ভাবটা করলাম, এখানে কিন্তু আমরা করতে পারি হি ইজ বিকামিং ওল্ড, হি ইজ গ্রোয়িং ওল্ড, হি ইজ টার্নিং টু বা ইনটু ওল্ড, হি ইজ ফলিং ইন ওল্ড এজ। এমন করে কিন্তু আমরা এই বুড়ো হয়ে যাচ্ছে বা বয়স পরিণতি বা যেটা আমরা বিকাশ হচ্ছে বা পরিণতি লাভ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভাবটা কিন্তু এই ভাবগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছে, এই যে বাক্যটা রয়েছে সেখানে কিন্তু আমরা এই একই ভাবগুলো ব্যবহার করবো। কি কি করবো? গেট, বিকাম, গ্রো, টার্ন, ফল, এই ভাবগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করবো। আরেকটি আমরা খুব বাক্য আমরা খুব প্রায় দেখি, সেটি হচ্ছে আমার পয়সা দিন দিন শেষ হয়ে যাচ্ছে বা আমার অর্থ দিন দিন শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা শেষ হয়ে যাচ্ছে মানে সেক্ষেত্রে কিন্তু আমরা রান কথা, রান নামক যে বিভক্তি, সেটি কিন্তু ব্যবহার করতে পারি। যেমন মাই মানি ইজ রানিং শর্ট, মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে শিখতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো রাইটিং বা ভালো স্পিকিং কিন্তু আমরা অবশ্যই করতে পারি। কারণ এই ছিল কিন্তু আমাদের ভার্বের যে ক্লাসিফিকেশন, তার দ্বিতীয় পার্ট। এবং এখানে কিন্তু আমরা প্রথম পার্ট এবং দুটো পার্ট মিলিয়ে কিন্তু আমরা অনেক ভার্বের যে শ্রেণীবিভাগ, জাস্ট সেই সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারলাম। এবং এরপর আমি প্রত্যেকটা ভাব সম্বন্ধে আলাদা করে আমি ভিডিও তৈরি করবো, সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে।